শুভ সন্ধ্যা সম্মানিত চিকিৎসক বৃন্দ। এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স এর ওরিয়েন্টেশন এবং গাইডলাইন সেমিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর তিথিধর, আমি পেডিয়াট্রিক্স অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ময়মনসিংহ মেডিকেলে কর্মরত আছি এবং সিনাপসে আপনাদের মিড টার্ম ব্যাচের মেন্টর এবং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আমাদের বিভিন্ন সময়ে আমাদের কাছে প্রশ্ন এসেছে যে কিভাবে মিড টার্মের প্রিপারেশনটা শুরু করা যায়, বা যারা মানে সদ্য পার্ট ওয়ান পাস করেছেন, ট্রেনিং শুরু করবেন, তারাও আসলে অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে মিড টার্মের প্রিপারেশনটাকে শুরু করবেন বা পড়াশোনা শুরু করবেন। তো আজকে আমাদের ওভারঅল এটার ব্যাপারে গাইডলাইন সেমিনার এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এবং একই সাথে আমরা যারা মিড টার্ম জুন 2026 অ্যাপিয়ার করব তাদের জন্য আজকে ওরিয়েন্টেশন আছে। আমাদের যে লং ব্যাচ, এই লং ব্যাচটা ওরিয়েন্টেশন অলরেডি অনেক অ্যাডমিটেড আছেন, আজকের পর হয়তো আরো অনেক অ্যাডমিটেড হবেন। তো চলুন সবাই আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমাদের এক্সাম প্যাটার্ন একেবারে আমি একদম ইনিশিয়াল কথাবার্তা দিয়ে শুরু করছি। আমাদের মিড টার্ম যে এক্সামটা হয়, আপনারা হয়তো সবাই জানেন যে পার্ট ওয়ান পাশ করার পরে আপনাদেরকে হচ্ছে কোনো একটা ইনস্টিটিউশনে মানে বিসিপিএস রিকগনাইজ একটা ইনস্টিটিউশনে ট্রেনিং শুরু করতে হবে। তো সেখানে আপনার 2 বছর কোর ট্রেনিং করতে হয়। কোর ট্রেনিং বলতে আপনার জেনারেল পেডিয়াট্রিক্স এর উপর 2 বছর ট্রেনিং করতে হয়। এই 2 বছর ট্রেনিং করার পরে, কমপ্লিট করার পরে আপনাদেরকে মিড টার্ম পরীক্ষা অ্যাপিয়ার করতে হবে। তো এই মিড টার্ম পরীক্ষাটা কি, কিভাবে অ্যাপিয়ার করবেন, কি কি ক্রাইটেরিয়া থাকে মিড টার্মে এলিজিবল হওয়ার জন্য, এই সবকিছু আজকের সেশনে আমি ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে আপনাকে 2 বছর জেনারেল পেডিয়াট্রিক্স এর ট্রেনিং করতে হবে। এই ট্রেনিং চলাকালীন সময়ে পরীক্ষা অ্যাপিয়ার করার আগেই আপনাদেরকে 3টা জিনিস ম্যান্ডেটরি লাগবে পরীক্ষায় বসার জন্য। একটা প্রথম জিনিস হচ্ছে লগবুক। তো লগবুকের ব্যাপারে বলে, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন হচ্ছে একটা মানে ম্যানুয়াল লগবুক ছিল। এটা ফিল আপ করতে হতো, করে বিসিপিএস এ জমা দিতে হতো। লাস্ট 3টা বা 4টা সেশন থেকে এখন ই লগবুক হয়েছে। তো ই লগবুকের ব্যাপারটা হচ্ছে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করে অনলাইনেই ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এটা যারা নিউ পাস করেছেন তারা একটা শুনে নেবেন ডিটেলসে যে কিভাবে আপনি এই লগবুকটা ফিল আপ করবেন। তো এটার পরে যেটা লগবুক মানে ফিল আপ করে এটা বিসিপিএস এ সাবমিট করতে হয়, সাথে 2 বছরের ট্রেনিং সার্টিফিকেট। এরপর হচ্ছে আপনাকে দুটো ট্রেনিং করতে হয় বিসিপিএস এর, একটা হচ্ছে আরটিএমডি ট্রেনিং আর একটা হচ্ছে আইসিটি ট্রেনিং। এই দুটো ট্রেনিং সার্টিফিকেট লাগে। ঠিক আছে, তো এই ট্রেনিং গুলো আপনাদেরকে এই 2 বছরের মধ্যে করে ফেলতে হবে। এইগুলো করার পরে সবকিছু যখন আপনি বিসিপিএস এ জমা দিবেন, ওখান থেকে আপনার একটা ফিট লিস্ট বা ইলিজিবল লিস্ট দিবে যে আপনি মিড টার্মে বসার জন্য এলিজিবল কিনা। ইলিজিবল লিস্টটা বের হওয়ার পরে আপনি মিড টার্ম পরীক্ষায় বসতে পারবেন। তো আমাদের প্রত্যেক জানুয়ারি এবং জুলাই সেশনে আগে পরীক্ষা হতো, এবছর মনে হয় একটু চেঞ্জ হবে সম্ভবত। নেক্সট যে সেশন জুলাইয়ের আগেই হয়ে যাবে, মানে জুনের 15 তারিখের মধ্যে এক্সাম হওয়ার কথা আর কি। তো সেই হিসেবে আপনারা হয়তো কিছুদিন কম সময় পাচ্ছেন, মোটামুটি আর 5.5 মাসেরও কম সময় আছে, 5 মাসের মতো সময় আছে। তো এই 5 মাসে যারা একেবারে জুন 2026-এ পরীক্ষা দিবেন তারা কিভাবে প্রিপারেশন নেবেন, এবং একই সাথে যারা অলরেডি হয়তো 1 বছর ট্রেনিং করেছেন বা 6 মাস ট্রেনিং করেছেন তারাও কিভাবে মিড টার্মের পড়াটা গোছাতে পারেন, এই সব ব্যাপারে আপনাদের সাথে ডিটেলস আলোচনা হবে। তো এক্সাম প্যাটার্নটা আসলে কেমন থাকে? এক্সাম প্যাটার্নটা থাকে, আমাদের 2টা ভাগে পরীক্ষা হয়, একটা হচ্ছে রিটেন এক্সাম আর একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম। তো রিটেন এক্সামের প্যাটার্ন থাকে হচ্ছে যেখানে পেপার ওয়ান থাকে এবং হচ্ছে পেপার টু থাকে। ঠিক আছে, তো পেপার ওয়ানে থাকে হচ্ছে এসবিএ। আমরা পার্ট ওয়ান পাস করার জন্য কিন্তু এসবিএ পরীক্ষা দিয়েছি, কিন্তু এখানকার এসবিএটা একটু অন্যরকম থাকে। এখানে কোনো এমসিকিউ থাকে না, শুধু এসবিএ থাকে। 50টা এসবিএ থাকবে, প্রত্যেকটা এসবিএ তে 2 মার্কস করে, টোটাল 100 মার্কসের পরীক্ষা। ঠিক আছে, আর পেপার টু যেটা, সেটাতে থাকে হচ্ছে এসিকিউ মানে শর্ট অ্যান্সার কোশ্চেন। এখানে আমার 4টা পোর্শনে কোশ্চেন থাকে, 1 2 3 4। ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা পার্টের কোশ্চেন থাকবে। এই 4টা পার্টের মধ্যে আবার প্রত্যেকটা মানে 1 নাম্বার কোশ্চেনের মধ্যে 5টা ভাগ থাকে, ABCDE। ঠিক আছে, তো এরকম 4টা, প্রত্যেকটাতে 25 মার্ক করে, মানে প্রত্যেকটা কোশ্চিনে 25 করে। এই 25 মার্কসের মধ্যে আবার ছোট ছোট কোশ্চিন, সব মিলে আপনার 100 মার্কসের পরীক্ষা। এখন এই পেপার ওয়ানে 100, পেপার টুতে 100, এই 100 100 200 মিলে আপনার 200-র মধ্যে আপনি যদি 120 পান, মানে 60% মার্কস পান, তাহলে আপনি পাস করলেন রিটেন এক্সামে। তো এখানে যে ডিফিকাল্টিস গুলো আমরা ফেস করি পরীক্ষা দিতে গিয়ে, সেটা হচ্ছে এসবিএ তে। এসবিএ তে আমরা কিন্তু পার্ট ওয়ান এর জন্য অনেক ডিটেলসেই এসবিএ পড়েছি, কিন্তু দেখা যায় যে আমাদের মিড টার্মে যে এসবিএটা থাকে সেটা কিন্তু শুধুমাত্র ডিজিজের সিনারিও, প্যাথোজেনেসিস, কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। যেহেতু আমাদের মিড টার্ম কোর ট্রেনিং এর সময় বিভিন্ন ডিজিজের ট্রিটমেন্ট পড়তে হয়, সেটা ডোজ ফর্মুলেশন পড়তে হয়, কমপ্লিকেশনের সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কি, মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুল কি, হ্যাঁ, তারপর ট্রিটমেন্টেরও কিছু সিকোয়েন্স আছে। যেমন একটা টফের বাচ্চা,
একটা টফের বাচ্চাকে আপনার কাছে যখন আসবে আপনি কিভাবে ম্যানেজ করবেন? প্রথমেই তাকে একটা নিচেস্ট পজিশন করতে হবে, এরপর কাম এন্ড কোয়াইট এনভায়রনমেন্ট এনশিওর করতে হবে, 100% অক্সিজেন দিতে হবে। এই যে ট্রিটমেন্ট সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আপনাকে খুব ভালো করে বুঝে পড়তে হবে, কারণ এখান থেকেও এসবি আসে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে মিড টার্মের এসবি এর সাথে কিন্তু আমার পার্ট ওয়ান এর এসবি এর বেশ কিছু বেসিক ডিফারেন্সেস আছে। মানে আমরা শুধুমাত্র যে গদবাঁধা যেভাবে একটা ডিজিজের সিনারিও, তারপর প্যাথোজেনেসিস, ইনভেস্টিগেশনের নাম, কমপ্লিকেশন এতটুকু পরেই যেমন পার্ট ওয়ানে পাশ করা গেছে, মিড টার্মের ক্ষেত্রে সেটা একটু টাফ হয়ে যায়। এবং আপনারা যদি প্রিভিয়াস ইয়ারে যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে একটু কথা বলেন, শুনতে পাবেন যে পার্ট ওয়ানে যেরকম এসবিএ থাকে তার তুলনায় মিড টার্মের এসবিএ পোর্শনটা কঠিন থাকে, এবং দেখা যায় যে সবাই এসবিএ টাতেই খারাপ করে। মানে পরীক্ষায় পাশ করতে না পারার বা ফেল করার মেইন একটা কারণ থাকে যে এসবিএ পোর্শনটা খারাপ হয়ে যাওয়া। তো এই জন্য এসবিএ এর জন্য আমাদের কিছু স্পেশাল টিপস এন্ড ট্রিক্স আছে যেটা আমি এই সেশনে শেয়ার করব। তো এসবিএ টা খুব ভালো করে পড়তে হবে, এবং 2 বছরের কোর ট্রেনিং আমাদের আসলে জেনারেল পেডিয়াট্রিক্স সম্পূর্ণ বই পড়তে হয়। তো সেক্ষেত্রে আপনার এসবিএ কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারে। লাইক আপনার যে কোনো ডিজিজ যা জেনারেল পেডিয়াট্রিক্স এর আন্ডারে পড়ে অ্যাজ এ হোল, যে কোনো জায়গা থেকে আমার এসবিএ আসতে পারে, ঠিক আছে? তাহলে এসবিএ পার্টটা আমাদেরকে খুব ভালো করে বুঝে মানে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে এসএকিউ পার্টে। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের মানে বিসিপিএস এর একটা খুব সুবিধা হচ্ছে কি, এখানে আপনাকে যেমন ফেল করার স্কোপ আছে, আপনার পাশ করারও অনেকগুলো জায়গা স্যাররা তৈরি করে দিয়েছেন। তো এক্সামের মধ্যে আমার কাছে মনে হয় যে রিটেন পার্টটা হচ্ছে পাশ করার জন্য আপনার ট্রাম্প কার্ড। আপনি যদি রিটেন ভালো করতে চান, রিটেন পরীক্ষায় পাশ করতে চান, তাহলে আপনাকে এই এসিকিউ পার্টটার উপর জোর দিতে হবে, এটার একটা সলিড প্রিপারেশন নিতে হবে। কারণ দেখা যায় যে এসবিআইটা যদি যত কঠিনই হোক না কেন বা যত সহজই হোক না কেন, খুব বেশি মার্কস আসলে তোলা যায় না। কিন্তু এসসিকিউটা যদি আপনার ভালো করে পড়া থাকে, আপনি যদি একটা ডিজিজের সিনারিওটা বুঝতে পারেন, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন গুলো লিখতে পারেন, হ্যাঁ, টু দা পয়েন্ট লিখতে পারেন, দেখা যাবে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। এবং স্যাররা কিন্তু এই ব্যাপারে খুব কনসিডারেট। আমরা যত মানে যারা রিসেন্ট পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথা বলেছি, এসবিআই পার্টটা খারাপ হলেও যাদের এসিকিউ ভালো হয়েছে সবাই রিটেন পাস করেছেন, ঠিক আছে? তাহলে আপনাকে জোর দিতে হবে এসিকিউ পার্টে। এবং যেহেতু এসিকিউ এর শর্ট অ্যান্সার কোশ্চেন গুলো আপনার এফসিপিএস ফাইনাল পরীক্ষাতেও আসে, এবং এফসিপিএস ফাইনালে কিন্তু আমাদের 2 ধরনের প্যাটার্নে কোশ্চেন হয়, একটা হচ্ছে লং কোশ্চেন, একটা শর্ট কোশ্চেন। তো এই মিড টার্মের শর্ট কোশ্চেন আর এফসিপিএস ফাইনালের শর্ট কোশ্চেন মোটামুটি একই ধরনের। তো আপনি এখনই যদি শর্ট কোশ্চেন গুলো খুব ভালো করে গুছিয়ে ডিটেলসে পড়ে ফেলেন, আপনার কিন্তু এটা ফাইনাল পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে, ঠিক আছে? তাহলে এসিকিউ আমাদের কিভাবে আসবে? যেখানে 4টা কোশ্চেন থাকে, 1 2 3 4। এই 1 নম্বর কোশ্চেনের মধ্যে আবার 5টা পার্ট থাকবে, ABCDE, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাতে 5 মার্কস করে, এরকম 25 মার্কের একটা প্রশ্ন। এবং পরীক্ষার সময় 4টা আলাদা খাতা দেওয়া হয়, প্রত্যেকটা খাতায় আপনাকে আলাদা আলাদা কালারের থাকে। যেমন মনে করেন 1 নম্বর কোশ্চেন লিখলেন, সেটাতে আপনার পিঙ্ক কালার, 2 নম্বর কোশ্চেন থাকলো ব্লু কালার, 3 নম্বর গ্রিন কালার, 4 নম্বর হচ্ছে ব্ল্যাক কালার। এরকম 4টা কালারের 4টা খাতা দিবে, 4টা আলাদা আলাদা খাতায় আপনাকে 4টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এবং প্রত্যেকটা কোশ্চেন, যেহেতু অনেকগুলো কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন লিখতে হয়, আপনাকে খুব ফাস্ট লিখতে হবে এবং টু দা পয়েন্ট লিখতে হবে। ইরিলেভেন্ট কোনো কিছু লেখার জায়গা এসিকিউ তে নেই, সময় নেই, ঠিক আছে? এবং দেখা যায় আমরা 2 বছর ট্রেনিং করি, আমরা অনেক মানে ফ্রেশ অর্ডার করি, অনেক পড়াশোনা করি, কিন্তু লেখার প্র্যাকটিসটা আমাদের অনেকেরই থাকে না। তো অনেকেই যেটা সমস্যা ফেস করেন যে এসিকিউ হঠাৎ করে পরীক্ষা দিতে গিয়ে লেখা লিখে শেষ করতে পারেন না, কাভার করতে পারেন না। তো এই জন্য যারা প্রিপারেশন নেওয়া শুরু করছেন, হয়তো এখন থেকে শুরু করবেন, তাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট এসএকিউ, সেগুলো আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন। এবং এটার যে কি পরিমাণ বেনিফিট, এটা আপনারা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবেন যে আপনার যে জিনিসগুলো লেখা আছে সেগুলো আপনি খুব সুইফটলি লিখতে পারছেন, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু নিয়ে কথাবার্তা। তাহলে আপনাদের ইন শর্টে পেপার ওয়ানে আমার এসবিএ থাকছে, যেটার কোশ্চেন আসলে বিসিপিএস থেকে দেওয়া হয় না। এটা আপনারা, আমরা কোচিং এ বিভিন্ন সময় যারা আমরা ক্লাস করেছি, আমাদের আগে গত সেশন গুলোতে যারা চান্স পেয়েছে তাদের কাছ থেকে এসবিএ গুলো কালেক্ট করি, করে আমাদের একটা সলভ সেশন হয় প্রত্যেকবারই। আর পেপার টুর মধ্যে আমরা এসিকিউ গুলো যেহেতু কোশ্চেন দিয়ে দেওয়া হয়, এসিকিউ গুলোর উপর একটা সলভ সেশন নেওয়া হবে, এবং প্রিভিয়াস ইয়ারে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোরই সলভ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যারা অ্যাডমিটেড স্টুডেন্ট থাকবেন। এরপর আসি ক্লিনিক্যাল পার্টে। এসবিএ মানে রিটেন পরীক্ষা পাশ করার 7 থেকে 10 দিন পরে আমার ক্লিনিক্যাল পরীক্ষাটা হয়। তো ক্লিনিক্যাল পরীক্ষার 2টা পার্ট থেকে, একই দিনে পরীক্ষা হয়, অসপি এবং অস্কি। অসপি পার্টে 10টা স্টেশন থাকে, প্রত্যেকটা স্টেশনে থাকে 5 মার্কস, টোটাল 50 মার্কসের পরীক্ষা। আর যেটা অস্কি বা শর্ট মানে মানে শর্ট কেসের মতো আসে আমাদের অস্কিটা,
এই অস্কি থাকে হচ্ছে 5টা স্টেশন, 5টা স্টেশনে 10 মার্কস করে টোটাল 50 মার্কসের পরীক্ষা। এই টোটাল হচ্ছে আমার 100 মার্কসের পরীক্ষা। এর মধ্যে যদি আপনি 60% মার্কস পেয়ে যান তাহলে আপনি পাশ করে গেলেন। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, আমরা একটু আজানের জন্য 5 মিনিট ব্রেক নিব। ব্রেকের পরে আবার আমরা শুরু করব। আচ্ছা, আমরা আবার আমাদের সেশনটা শুরু করি। তাহলে আমাদের ক্লিনিক্যাল পার্টি, দুইটা পার্টি পরীক্ষা হয়, একই দিনে পরীক্ষা হয়, একটা হচ্ছে অসপি আর একটা হচ্ছে অস্কি। তো অসপিতে আমাদের 10টা স্টেশন থাকে, এই 10টা স্টেশনে 5 মার্কস করে টোটাল 50 মার্কস। আর অস্কি যে স্টেশনটা থাকে সেখানে শর্ট কেস থাকে বেসিক্যালি। মিড টার্ম পরীক্ষায় কিন্তু কোনো লং কেস থাকে না, তো এই শর্ট কেস গুলো করতে হয় 5টা স্টেশন, 5টা স্টেশনের মধ্যে 4টা শর্ট কেস থাকে আর একটা হচ্ছে হিস্ট্রি টেকিং থাকে। এই টোটাল 5টা স্টেশনের মধ্যে 10 মার্কস করে 50 মার্কস, 100 মার্কসের পরীক্ষা হয়। এর মধ্যে যদি আপনি 60% পান দুটা মিলে, তাহলে আপনি হচ্ছে ক্লিনিক্যাল পাস করে গেলেন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মিড টার্মের এক্সাম প্যাটার্ন।
এখন আমরা আসি যে প্রিপারেশনটা আসলে আমরা কিভাবে নিব। প্রথম আমরা পার্ট বাই পার্ট একেবারে বলবো যে কিভাবে আপনারা কোন পার্টে প্রিপারেশন নেবেন। প্রথমে আসি এসবিএ তে। তো এসবিএ তে দেখা যায় যেটা হয় যে এসবিএ নিয়ে আমাদের বেশি ভীতিটা কাজ করে, যে এসবিএ কতটুকু পড়বো, কিভাবে পড়বো, কোন জায়গা থেকে পড়বো। তো আমি একেবারে ইন ডিটেলস আমি যেভাবে নিজে পড়াশোনা করেছি বা লাস্ট সেশন গুলোতে যেভাবে স্টুডেন্টদেরকে গাইড করেছি, যারা বেনিফিটেড হয়েছেন কিভাবে পড়েছেন সেভাবেই আপনাদের আলোচনা করব। তো প্রথমে স্টাডি ম্যাটেরিয়ালস এসবি এর জন্য আমি যেগুলো বলবো সেটা হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের বই। আবিদ হোসেন মোল্লা স্যারের হচ্ছে লেটেস্ট এডিশন চলছে, 6th এডিশন। আপনারা এই বইটাই অবশ্যই কিনবেন, কারণ হচ্ছে স্যারের আগে যে এডিশনটা ছিল সেখানের থেকে এই 6th এডিশনে বেশ অনেকগুলো পেজ নতুন টপিক সেট করা হয়েছে। তো 6th এডিশনটা থেকে আপনাদেরকে এসবি এর জন্য পড়তে হবে। নেক্সট আপনারা যে বইটা পাশে রাখবেন সেটা হচ্ছে এমআর খান স্যারের বই। এমআর খান স্যারের বই পড়তে বলছি কারণ এমআর খান স্যারের বইয়ের 6th বা 7th এডিশন যেটা এসেছে সেখান থেকে দেখা যায় অনেক এসবি এসেছে লাস্ট সেশন গুলোতে। তো এই জন্য আপনাদের কিছু কিছু চ্যাপ্টার যেগুলো আবিদ হোসেন মোল্লা স্যারের বই অত ডিটেলসে নেই, সেগুলো আপনাদের এমআর খান স্যারের বই পড়তে হবে। এবং এমন না যে আপনাকে সব সম্পূর্ণ বইয়ের প্রতিটা লাইন টু লাইন পড়তে হবে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার টপিকস যেগুলো লাগবে সেগুলো আমরা আমাদের যে লং ব্যাচ আছে, লং ব্যাচে কিন্তু হাইলাইটেড পিডিএফ দেওয়া হয়। তো ওই ইম্পর্টেন্ট লাইনগুলো আপনাদেরকে হাইলাইট করে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। সেখান থেকে আপনারা শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো এসবি এর জন্য পড়ে নেবেন, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে নেলসনের সিলেক্টেড টপিকস। আমাদের পেডিয়াট্রিক্স এর কিন্তু মেইন বই হচ্ছে আহ নেলসন। তো নেলসনে দেখা যায় যে নেলসনের অনেক কিছু আছে। নেলসন তো আসলে এই 2 বছরের মধ্যে পড়ে শেষ করা সম্ভব না। তো নেলসনের ইম্পর্টেন্ট যে সিলেক্টেড পার্ট আছে, যেমন হচ্ছে আপনার নেলসনের সেরেব্রাল পলসিটা খুব গুরুত্বপূর্ণ, রিকেটস খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে উইলসন ডিজিজ থেকে সরাসরি প্রশ্ন এসেছে বিভিন্ন ইয়ারে। তো এই জন্য যেগুলো ইম্পর্টেন্ট নেলসনের টপিকস যেখান থেকে এসএ কিউ বা এসপি আসে, আমরা সেই ইম্পর্টেন্ট পার্টস গুলো আপনাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করে দিব লং ব্যাচে। আপনারা সেখান থেকে নেলসন ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ে নেবেন, ঠিক আছে, কারণ এই 2 বছরের মধ্যে তো আসলে নেলসনের সবকিছু পড়ে ফেলা সম্ভব না। এরপরে আসি হচ্ছে এসবিএ নিয়ে আরেকটু কথা। এসবিএ এর জন্য যেটা খুব মানে গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে কি যে এসবিএ টা আমরা কিভাবে পড়া শুরু করব, কারণ সম্পূর্ণ বই কিন্তু পড়ে একেবারে মনে রাখা সম্ভব না। তো আপনারা যেটা করবেন বা আমি নিজে যেটা করেছি পার্সোনালি সেটা হচ্ছে যে যখন আমি যেই চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটাতে ইম্পর্টেন্ট লাইনগুলো আমি নিজে নিজে হাইলাইট করে ফেলবো। কোচিং থেকে যেটা প্রোভাইড করা হবে সেটা তো আপনারা পড়বেনই, কিন্তু আপনারা নিজের জন্য কিছু নিজের একান্ত ব্যক্তিগত কিছু নোটস, নিজের একান্ত কিছু পড়ার স্ট্র্যাটেজি থাকতে হবে পাশ করার জন্য। আপনি মনে করেন সিভিএস চ্যাপ্টার পড়ছেন আবিদ হোসেন মোল্লা স্যারের বই থেকে, তো যেই যে লাইনগুলো আপনার মনে হচ্ছে যে এসবি এর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলো আপনি 2টা মার্কার পেন দিয়ে হাইলাইট করে ফেলবেন। হয়তো একটা গ্রিন কালার, একটা আহ অরেঞ্জ কালার, বা হচ্ছে যেটা আমরা ইউজ করি খুব কমনলি হচ্ছে ইয়েলো কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করে ফেলবেন। যে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাকে আপনি হয়তো গ্রিন কালার দিয়ে মার্ক করলেন, যেটা লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট লাইন আসতে পারে পরীক্ষায় সেটাকে আপনি ইয়েলো কালার দিয়ে মার্ক করে ফেললেন, ঠিক আছে। আপনি যদি এভাবে নিজেই নিজের প্রত্যেকটা চ্যাপ্টারের হাইলাইটেড পিডিএফ একটা নিজের মতো করে তৈরি করে নেন, পরীক্ষার আগে দেখবেন এই জিনিসগুলো আপনি যখন পড়বেন আপনি অনেক কনফিডেন্স পাবেন যে আপনার খুব ভালো করে পড়াটা গোছানো আছে, ঠিক আছে। এবং যে কোনো পরীক্ষায় পাশ করার জন্য আমার কাছে মনে হয় যে পড়ার থেকেও পড়াটা গোছানো খুব গুরুত্বপূর্ণ। কারণ পড়াটা গোছাতেই সময় লাগে, পড়তে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু এই পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী পড়াটা গোছানো এবং পড়াটা শুরু করাটাই টাফ। তো আপনারা নিজের মতো করে আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা দিয়ে শুরু করবেন। আমার কাছে মনে হয় আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা পড়লেই এসবি 99 ভাগ আপনি কাভার করে ফেলতে পারবেন, ঠিক আছে, 99 ভাগ না 90 ভাগ কাভার করে ফেলতে পারবেন। তো ওখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো যখন যে চ্যাপ্টারটা পড়ছেন সেটা আপনি হাইলাইট করবেন এবং হাইলাইট করে করে প্রত্যেকটা চ্যাপ্টারকে গুছিয়ে ফেলবেন। এটাতেই আপনার অনেক কিছু পড়া হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে এমআর খান স্যারের কথা। তো বললাম যে এমআর খান স্যারের বই আসলে সব টপিকস বা সব চ্যাপ্টার পড়তে হবে এমন না। ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টারের হাইলাইটেড পিডিএফ এটা আমরা কোচিং থেকে আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা শুধু ওই পার্টটুকু পড়বেন। নেলসনের ক্ষেত্রেও তাই, আমি নেলসনের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো নিজে হাইলাইট করে পড়েছি, তো সেই জায়গাগুলো আপনাদেরকে কোচিং এর ব্যাচে প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এসবি এর প্যাটার্নটা কেমন হয়। আমি প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি লাস্ট কয়েকটা সেশনে, সেটা অ্যানালাইসিস করে যতটুকু বুঝলাম যে এখানে সব ধরনের জায়গা থেকে এসবি আসতে পারে। আপনার একটা ডিজিজের সিনারিও থেকে আসতে পারে, কমপ্লিকেশন থেকে আসতে পারে, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন থেকে আসতে পারে। আবার কিছু কিছু ডিজিজের দেখা যায় যেগুলো ডোজ ইম্পর্টেন্ট, সেগুলো ডোজ ফর্মুলেশন থেকেও আমার
এসবিএ আসে। যেমন আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম সে বছর উইলসনস ডিজিজের হচ্ছে ট্রিটমেন্ট থেকে এসবি এসেছিল। তারপরে হচ্ছে ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন গুলো আছে সেখান থেকে প্রশ্ন এসেছে, ডেভেলপমেন্টাল যে সেখান থেকে প্রশ্ন এসেছে, ব্রেস্ট ফিডিং এর কন্ট্রাইন্ডিকেশন, ব্রেস্ট ফিডিং এর কম্পোজিশন, এরপরে হচ্ছে উইলসনস ডিজিজের জন্য প্যাথোগনোমিক কোনটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকবার প্রশ্ন আসলে হচ্ছে ডায়রিয়ার পেশেন্টের যে ম্যানেজমেন্ট করা হয় সেখানে জিঙ্কের ডোজ এসেছে, ঠিক আছে। আমরা তো জিঙ্ক খুব সহজ করে মনে রাখি যে 6 মাসের নিচে অর্ধেক চামচ, 6 মাসের উপরে 1 চামচ। কিন্তু ওই যে জিঙ্কের যে ডোজ, এক্সাক্ট ডোজ কত পার কেজি, পার ডোজ কতটুকু দেওয়া হয়, এই কিছু কিছু ডিজিজ যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের 2 বছর ট্রেনিং এ বেশি লাগে, সেগুলো ডোজ থেকেও আমার প্রশ্ন আসে। তারপর ডিজিজের সিকোয়েন্স থেকে প্রশ্ন আসে, যেটা কিছুক্ষণ আগে বললাম যে টফের যে সিকোয়েন্সটা আছে, টফের প্রথমে বাচ্চাকে নিয়ে চেস্ট পজিশন করতে হবে, নিয়ে এলবো এলবো করে নিতে হয়, এরপরে বাচ্চাকে কাম এন্ড কোয়াইট সিচুয়েশনে নিয়ে অক্সিজেন দিতে হয়। এই সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন এসেছে যে এসবিএ তে যে ফার্স্ট আপনি কি করবেন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে পজিশনটা বলতে হবে যে নি চেস্ট পজিশন করবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু কনফিউশন হয়, নি চেস্ট পজিশনও ট্রু, আপনার হচ্ছে কাম এন্ড কোয়াইট এনভায়রনমেন্ট এনশিওর করাও ট্রু, সাবকিউটিনিয়াস মরফিনও ট্রু, আবার হচ্ছে অক্সিজেনও ট্রু, সবগুলোই কিন্তু ট্রু অ্যান্সার, কিন্তু সবার আগে আপনি কোনটা করবেন এরকম প্রশ্ন এসেছে। তারপর হয়তো ইনভেস্টিগেশনের মধ্যে আসে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কোনটা বা কনফার্মেটরি কোনটা, এভাবে করে প্রশ্ন আসে। আবার হচ্ছে প্যাথোজেনেসিস থেকেও প্রশ্ন আসে, যেমন ড্রাউনিং এর প্যাথোজেনেসিস থেকে প্রশ্ন এসেছে, তারপরে হচ্ছে উইলসনস ডিজিজের প্যাথোজেনেসিস থেকে প্রশ্ন এসেছে, বিলিরুবিন মেটাবলিজম থেকে প্রশ্ন এসেছে। তার মানে আপনাকে কিন্তু অ্যাজ এ হোল এসবি এর জন্য সবকিছুই ভালো করে একবার করে দেখা থাকতে হবে, ঠিক আছে। এই গেল হচ্ছে এসবিএন নিয়ে কথাবার্তা। তো এসবিএন নিয়ে যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা আনমিউট হয়ে জিজ্ঞেস করতে পারেন, না হলে আমি পরের পার্টটাতে যাই, সেটা হচ্ছে এসএকিউ। এসিকিউ এর জন্য আপনারা কোন কোন বই ফলো করবেন? এসিকিউ এর জন্য আপনারা আবিদ হোসেন মোল্লা স্যারের বই ফলো করবেন। স্যারের হচ্ছে যে লাস্ট 6th এডিশনটা আছে, এই বইটা থেকেই আপনাকে পড়তে হবে, এবং এখান থেকে আপনি মানে এসিকিউ গুলো গুছিয়ে ফেলতে পারবেন। স্যারের বইয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস সম্পর্কে খুব ছোট ছোট করে প্যাথোজেনেসিস, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন গুলোর নাম, ট্রিটমেন্ট গুলো খুব সংক্ষেপে একেবারে মানে হ্যান্ড নোটবুকস এর মতো করে দেওয়া আছে। তো ওটা পড়লেই আপনি এসিকিউ মানে 80% কাভার হয়ে যাবে। এর বাইরে কিছু কিছু ডিজিজ বা কিছু কিছু সিস্টেম আছে যেগুলো আবিদ হোসেন মোল্লা স্যারের বই নেই। যেমন আপনার কিছু জিনিস আমাদের ফারিয়াপুর শীট থেকে বা নোট থেকে পড়তে হয়, কিছু জিনিস এমআর খান স্যারের বই থেকে পড়তে হয়। ওই এক্সট্রা যেগুলো জিনিস আপনাদের অন্য বই থেকে পড়তে হবে এসএকিউর জন্য, সেগুলো আমরা বলে দিব যে এগুলো এগুলো জায়গা আপনাকে ফারিয়াপুর নোট থেকে দেখতে হবে বা এমআর খান দেখতে হবে, সেটা আপনাকে বলে দেওয়া হবে, ঠিক আছে। বাট আপনি যখন পড়াটা শুরু করবেন আপনি আবিদ হোসেন মোল্লা স্যারের বই কি বেস ধরে পড়বেন এসবি এবং এসএকিউর জন্য। তো ফারিয়াপুর শীটটা আসলে কেন দরকার আমি বলি। ফারিয়াপু আমাদের কিন্তু কোচিং এ ক্লাস নেন, সিনাপস আপু মিড টার্ম ব্যাচে এবং ফেজে ব্যাচে ক্লাস নেন। তো ফারিয়াপুর নোটে যেটা সুবিধা যে ওখানে এসিকিউটা কিভাবে লিখতে হয় এরকম কিছু কিছু জিনিস খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, যেটা আপনি হয়তো মানে নিজে নিজে লিখতে গেলে বা নিজে নিজে সাজাতে গেলে অত সুন্দর করে সাজাতে পারবেন না। আপুর বই দেখে পড়লে সেটা আপনি একদম মানে রিটেন কিভাবে কোশ্চেনটা লিখতে হবে এভাবে করে একটা আইডিয়া পেয়ে যাবেন আর কি। তো ফারিয়াপুর শীট আমাদের নীলক্ষেতেও অ্যাভেলেবল আছে, পিডিএফ গুলো বিভিন্ন গ্রুপে পাওয়া যায়, তো সেগুলো আপনারা কালেক্ট করে নেবেন এবং সেখান থেকে আপনাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আবিদ হোসেন মোল্লা স্যারের বই নেই সেগুলো আপনারা আপুর বই থেকে বা আপুর শীট থেকে পড়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি যে পড়াটা আসলে শুরু করবেন কিভাবে। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং পার্ট। আমার কাছে মনে হয় যে 2 বছর ট্রেনিং এ পড়াটা নিয়ে বসতে পারাটা এবং পড়াটা শুরু করাটাই মোস্ট চ্যালেঞ্জিং পার্ট। কারণ আমরা সবাই জানি যে পড়তে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, কিন্তু আসলে রেগুলার বেসিসে পড়াশোনা করা হয় না। ওয়ার্ডে অনেক কাজ করা হয়, সময় দেওয়া হয়, কিন্তু পরীক্ষা বেস পড়াশোনা করা হয় না। তো এটার জন্য আমি বলবো যে প্রথম 1-2 সপ্তাহ যদি পড়া নাও হয় আপনারা বইটা নিয়ে বসবেন এবং আবির স্যারের বইটা নিয়ে বসবেন। যেই চ্যাপ্টারটা আপনার পড়তে নিজের ভালো লাগে সেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করতে পারেন। আর যারা কোচিং এর অ্যাডমিটেড স্টুডেন্ট তারা আমাদের যে ক্লাসগুলো হবে প্রথম যে ক্লাসটা আছে আপনি সেই ক্লাসটা করে সেই টপিক্সটা নিয়ে পড়তে বলবেন। তো আমাদের ফার্স্ট ক্লাস নিউরোলজির উপরে, তো নিউরোলজি ক্লাসটা দিয়ে দরকার হলে শুরু করলেন, নিউরোলজি আগে ক্লাসটা করবেন। করার পরই যেই জায়গাগুলোতে আপুরা তো বলেই দেয় পড়ার মধ্যে যে কোন জায়গা থেকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সেই ক্লাস রেকর্ড ক্লাসটা থেকে আপনি দাগিয়ে নিলেন যে আপনাকে এই টপিকস গুলো মিড টার্মের জন্য পড়তে হবে। এরপর এটা আপনি 1 দিন 2 দিন 3 দিন 7 দিন সময় নিয়ে পড়বেন। পড়া হয়ে গেলে এবার আমাদের যে লাইভ এক্সাম হয়, নিউরোলজির উপর এক্সাম হবে, সেই এক্সামে আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আপনার পড়া হয়নি জন্য পরীক্ষা কখনোই পেন্ডিং করবেন না। কারণ পরীক্ষা পেন্ডিং হলে দেখা যায় কি যে কনফিডেন্স লুজ হয়ে যায় যে আমার তো পড়া শেষ হচ্ছে না, পরীক্ষা দিতে পারছি না, তার মানে আমার প্রিপারেশন হচ্ছে না। যতটুকুই পড়া হয়েছে ততটুকু পরীক্ষার প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষা দিয়ে দিবেন।
আমাদের সাধারণত যে 20টা 20টা না সরি আমাদের 25টা এসবিএ হয় এবং হচ্ছে 5টা এসিকিউ এর পরীক্ষা হয়। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে 25টা এসবিএ থাকবে এবং হচ্ছে 5টা এসিকিউ, এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। ঠিক আছে, তো এই পরীক্ষাগুলো আপনি দিবেন যতটুকু লিখতে পারেন। যদি এমন হচ্ছে যে আপনার কিছুই পড়া হয়নি, আপনি দরকার হলে দেখে দেখেই 5টা এসিকিউ লিখবেন, এটাই আপনার পরীক্ষার জন্য নোটস হয়ে যাবে। ঠিক আছে, আমি এই জিনিসটাই করতাম, কারণ অনেক সময় আমার কাছে দেখা যেত যে পড়া হয়নি বা আমার ঠিক মতো মনে পড়ছে না বা লেখা মানে লিখতে ইচ্ছা করছে না, তখন আমি যেটা করতাম, আমি বই বের করি, দরকার হলে 5টা এসিকিউ এই 5টা এসিকিউ নিজে নিজে লিখে ফেলতাম। হ্যাঁ, যে এই 5টা যেহেতু ইম্পর্টেন্ট, কোচিং এ দিয়েছে মানে কি 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 5টাই কিন্তু আপনাকে পরীক্ষায় দেওয়া হয়েছে। এখান থেকে আপনার একটা বা দুইটা পরীক্ষায় কমন পড়ে যাবে। তো আপনি এইটাই একটা খাতা ফিক্স করে ফেলবেন, ওই খাতার মধ্যে ওই 5টা এসিকিউ আপনি দরকার হলে দেখে দেখে লিখবেন। এতে যেটা হবে কি, আপনার আজকে একটা পরীক্ষা, নেক্সট একটা পরীক্ষা, এরকম করে 3-4টা পরীক্ষা আপনি দেখে দেখে লিখতে লিখতে আপনার নিজের কাছেই মনে হবে যে আমি একটু পরে পরীক্ষা দিই। এরকম হতে হতেই দেখা যাবে 1 মাস 2 মাস পরে আপনি খাতাটা উল্টে দেখবেন যে আপনার 5-6টা পরীক্ষার লেখা হয়ে গেছে এবং এটাই আপনার ওয়ান কাইন্ড অফ নোটস হয়ে গেছে। ঠিক আছে, যেটা পরীক্ষার আগে খুবই কনফিডেন্স বুস্ট আপ করতে হেল্প করে, মনে হবে যে আমি পড়াশোনা করেছি। আদারওয়াইজ আপনি যদি শুধু পড়েন, কিছুই না লেখেন, আপনার পরীক্ষার আগে মনে হবে যে আমি কি পড়লাম, আমার তো কোনো আউটপুট দেখতে পাবেন না। কিন্তু যদি আপনি কিছু লেখেন, আপনার কাছে লেখাগুলো, নিজের লেখাগুলো দেখলেও মনে হবে যে হ্যাঁ আমার তো অনেক কিছু পড়া হয়েছে, আমি অনেক কিছু পড়েছি, অনেক কিছু লিখেছি। ঠিক আছে, এই নিজের কনফিডেন্স বুস্ট আপ করার জন্য লিখবেন। এরপরে আসি লিখার জন্য কি কি জিনিসের উপর এমফাসাইজ করবেন। প্রথম কথা হচ্ছে যে কোচিং এর যে কোশ্চেন গুলাতে পরীক্ষা নেওয়া হচ্ছে বা হবে, সেগুলো সবগুলো আমাদের ইম্পর্টেন্ট টপিকস থেকে দেওয়া হয়। হ্যাঁ, প্রত্যেকজন মেন্টর কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে যে কোনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বা ইন ফিউচারে আসতে পারে, এরকম কোশ্চেন গুলোর উপরই পরীক্ষার জন্য কোশ্চেন সেট করেন। তো সেগুলো লিখবেন এবং সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা সলভ করে ফেলবেন। যেমন হচ্ছে আপনি নিওটোলজি পড়ছেন, তাহলে নিওটোলজিতে আপনার প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছে এটা আপনি একবার দেখে নিলেন যে কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল। তারপর সেই জিনিসগুলো পড়লেন, পড়ে আপনি পরীক্ষাটা দিবেন। এবং আমি যতটুকু দেখেছি যে প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হয় এসকিউ এবং এসবিএ তে। তাহলে আপনার যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো খুব ভালো করে সলভ করা থাকে, আপনি কিন্তু পরীক্ষার হলে 2-3টা প্রশ্ন এমনিই কমন পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অসপি। অসপি নিয়ে আমাদের অনেকের ভীতি কাজ করে, অনেকেই আছে যে আমরা অসপি ভয় পাই। কিন্তু আমি যতটুকু দেখেছি মিড টার্মের অসপিটা খুবই গোছানো সুন্দর একটা অসপি হয়। এখানে আপনার প্রত্যেকটা টপিকস, আমাদের কিন্তু অসপিতে প্রত্যেকটা টপিকস ভাগ করা আছে বিসিপিএস এ, যে কোন জায়গা থেকে কয়টা অসপি আসবে। যেমন আপনার রেডিওলজি থেকে একটা বা দুটা অসপি আসে, তারপরে হচ্ছে ইসিজি থেকে একটা অসপি আসে, একটা কাউন্সেলিং স্টেশন, একটা হচ্ছে আপনার প্রসিডিওর স্টেশন থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা স্টেশনে থাকবে যে আপনার একটা সিনারিও দেওয়া থাকবে, একটা ডাটা অ্যানালাইসিস দেওয়া থাকবে এরকম, তার পেডিগ্রি দেওয়া থাকে, অথবা পেডিগ্রি না থাকলে ক্যারিও টাইপিং দেওয়া থাকে, এরকম ফিক্সড একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকে। এরকম প্রত্যেকটা স্টেশন, কোনটা স্টেশন থেকে কয়টা অসপি এরকম ফিক্স করে দেওয়া থাকে। তো এই অসপিটা যদি আপনি গুছিয়ে পড়তে পারেন, আপনার মোটামুটি ক্লিনিক্যাল পাস করাটা সহজ। অসপির জন্য আমরা গোপেন স্যারের অসপি বই ফলো করব। সাথে হচ্ছে অ্যাটলাস একটা অসপি বই আছে আবিদ হোসেন মোল্লা স্যারের, এই বইটা খুবই ভালো, এটা অনেকেই বইটার নাম জানেন না বা পড়েন না, কিন্তু আমি দেখেছি যে এখান থেকে প্রচুর অসপি মিড টার্মে এবং ফাইনালে কমন আসে। তারপরে ফারিয়াপুর একটা অসপি শীট আছে, সেখানেও অনেক সুন্দর অসপি দেওয়া আছে। আর হল্লা অসপিটা আসলে মিড টার্মের জন্য গুরুত্বপূর্ণ না, এটা ফাইনালের জন্য লাগবে। তাহলে আপনার অসপি প্রিপারেশন নেওয়ার জন্য গোপেন স্যারের অসপি বইটা অবশ্যই কিনে ফেলবেন, স্যারের বইয়ের এখন সম্ভবত সেকেন্ড এডিশন চলছে। সাথে অ্যাটলাস, আবিদ হোসেন মোল্লা স্যারের অ্যাটলাসের অসপি বুক, আর হচ্ছে ফারিয়াপুর অসপি নোট, এই তিনটেই আপনার মিড টার্মের অসপির জন্য মোর দেন এনাফ। যারা প্রিভিয়াস ইয়ার গুলোতে পাশ করেছে তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে গোপেন স্যারের বই থেকেই 80% অসপি আসে। এবং গোপেন স্যারের বইটা যদি আপনি খুব ভালো করে শেষ করতে পারেন, এটা আপনার মিড টার্মের যে এসিকিউ আছে এটার জন্য হেল্প করবে। আপনারা গোপেন স্যারের বইটা খুলবেন, খুলে দেখবেন যে খুব সুন্দর করে একটা ডিজিজের সিনারিও দেওয়া আছে, তারপর সেই সিনারিওর ডায়াগনোসিস কি, 2টা ইম্পর্টেন্ট বা 3টা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের নেম, 2টা বা 3টা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, দেন ট্রিটমেন্ট। তো এইভাবে যে কোশ্চেন গুলো দেওয়া আছে, এটা একদম মিড টার্মে যেভাবে আমার এসিকিউ আসে সেভাবে করেই অসপি গুলো দেওয়া। তো আপনার ওই অসপি গুলো যদি আপনি সিনারিও বেস অসপি গুলো বা ডাটা অ্যানালিসিস গুলো পড়ে ফেলেন, এখান থেকে আপনি সব কমন পেয়ে যাচ্ছেন। এছাড়া স্যারের বই যতগুলো কাউন্সেলিং আছে, তারপরে হচ্ছে স্যারের বই খুব সুন্দর করে কিছু পেডিগ্রি দেওয়া আছে, ইনস্ট্রুমেন্টস এর নাম দেওয়া আছে, প্রসিডিওর দেওয়া আছে, সবকিছুই মানে গোপেন স্যারের বই খুব সুন্দর করে গোছানো আছে। তো ওটা আপনি বইটা খুলে পড়া শুরু করবেন। এবং আমি যতটুকু নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমার গোপেন স্যারের অস্ত্র বইটা পড়তে খুব ভালো লাগে, একটু কালারফুল বই, খুব সুন্দর করে ছবি টবি দিয়ে খুব গুছিয়ে একটা বই দেওয়া আছে।
তো এটা আপনি খুব সুন্দর করে গুছিয়ে পড়া শুরু করবেন। এবং আমি যেটা করতাম বা এখনো করছি সেটা হচ্ছে যে গোপেন্সের বইয়ের মধ্যেও যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট জিনিস মনে হয়, যে এক্সট্রা কিছু ইনফরমেশন, সেগুলো আমি লিখে ফেলি। লিখে বইটাকে আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি এবং সেখান থেকে আমি পড়ি। তো আমার কাছে মনে হয় যে আরো ইনপুট দেওয়ার কারণে বইটাকে আরো আমি এনরিচ করে পড়তে পারছি আর কি। এরপর আসি ক্লিনিক্যাল প্রিপারেশন। ক্লিনিক্যাল প্রিপারেশনে আমাদের যেটা আসে যে শর্ট কেস থাকে, এখানে কোনো লং কেস থাকে না। তো শর্ট কেসের মধ্যে 4টা শর্ট কেস থাকে। তো এক্সামিনেশন মানে করতে হয়। মিড টার্মে কিন্তু কোনো সিক বাচ্চা দেওয়া থাকে না, চাইল্ড দেওয়া থাকে না, এখানে সব ডামি পেশেন্ট থাকে, মানে আপনার সুস্থ বাচ্চা দেওয়া থাকবে, তার উপরে আপনাকে প্রসিডিওরটা করতে হবে। যেমন এসেছিল হচ্ছে জেনারেল এক্সামিনেশন। তো ওখানে আপনার লেখা থাকবে, একটা বাচ্চা দেয়া থাকবে এবং লেখা থাকবে যে জেনারেল এক্সামিনেশন, ডু দ্য জেনারেল এক্সামিনেশন। তো আপনাকে জেনারেল এক্সামিনেশনে যে যে পয়েন্টস গুলো আছে সবগুলো একদম সুন্দর করে করতে হবে। হ্যাঁ, স্যাররা কিন্তু প্রসিডিওরটাই দেখবে, আপনার কোনো ফাইন্ডিংস স্যাররা জানতে চাবে না, কারণ এটা তো সুস্থ বাচ্চা। তো সুন্দর করে আপনি একদম যে 22টা বা 23টা পয়েন্ট আছে জেনারেল এক্সামিনেশন সবগুলো সুন্দর করে করলেন। করার পরে আপনি যখন প্রসিডিওরটা শেষ করবেন, এরপরে স্যার আপনাকে কিছু ক্রস কোশ্চেন করবে, 2টা বা 3টা, এবং এই ক্রস কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারলে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। তো মিড টার্মে দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারে যতগুলো, আমরা তো সবগুলো কোশ্চেন কালেক্ট করি, তো সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক সেশনে 3টা মতো মানে এক্সামিনেশন স্টেশন থাকে, হয়তো জেনারেল এক্সামিনেশন, সিভিএস, হেমাটোপয়েটিক সিস্টেম, সেরিবেলার ফাংশন টেস্ট, এরকম থাকে। একটা থাকে হচ্ছে আমাদের হিস্ট্রি টেকিং স্টেশন, এটা ফিক্স। প্রত্যেক সেশনই একটা হিস্ট্রি টেকিং স্টেশন থাকবে, যেমন এজিএন এর উপরে ছিল, তারপর জয়েন্ট পেইনের উপরে ছিল, ফেব্রাইল কনভালশনের উপরে ছিল, এরকম একটা হিস্ট্রি টেকিং স্টেশন থাকে। তো আমরা যেভাবে ওয়ার্ডে একটা বাচ্চার হিস্ট্রি নেই সেভাবে করে হিস্ট্রি নিতে হয়, এবং স্যার ওগুলোর উপর টিক মার্কস দেন যে আপনি সবগুলো কোশ্চেন ঠিক মতো করেছেন কিনা, টাচ করেছেন কিনা পয়েন্টস গুলো, এটা। আর আরেকটা পার্ট থাকে হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট। তো শুরুর দিকে যখন পরীক্ষা হতো তখন ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট দিত না, কিন্তু এখন যেহেতু পরীক্ষাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, এখন দেখা যায় ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট দেয়। তো ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট সাধারণত 6 মাসের উপরের বাচ্চা দেয়, 6 মাসের নিচের বাচ্চা দিবে না। 9 মাস বা 1 বছরের বাচ্চা থেকে শুরু করে 2-3 বছরের বাচ্চা এরকম দেয়। তো আপনাকে ওই যে ডেভেলপমেন্টাল প্রত্যেকটা ডোমেইন খুব ভালো করে মুখস্থ থাকতে হবে এবং প্র্যাকটিস থাকতে হবে। আপনি ওয়ার্ডে এই 2 বছর ট্রেনিং এ আর কিছু করেন না করেন, ডেইলি একটা করে এক্সামিনেশন প্র্যাকটিস করবেন, একটা জেনারেল এক্সামিনেশন করবেন। যে আমরা তো আসলে অনেক রোগী দেখি, কিন্তু সিস্টেমেটিক, মানে সিস্টেমেটিক ওয়েতে দেখি না। হয়তো একটা বাচ্চা আপনার কাছে এমনি সিম্পল নন ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, কিন্তু আপনি এক্সামিনেশন করবেন একেবারে প্রসিডিওর অনুযায়ী, যে আপনার অ্যাবডোমেন এক্সামিনেশন। ঠিক আছে, এভাবে যদি আপনি এক্সামিনেশন করে করে প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাবে পরীক্ষার আগে এসে আপনারা কোনো এক্সট্রা বার্ডেন হবে না যে আমি কি এক্সামিনেশন করবো বা কিভাবে করবো। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন হবে না। আর এক্সামিনেশনের জন্য আপনারা কোন বই ফলো করবেন? এক্সামিনেশনের জন্য আসলে স্পেসিফিক্যালি স্যাররা এক্সেপশনাল কিছু চান না। আমরা ডেইলি বেসিসে যে ধরনের এক্সামিনেশন করি এরকম এক্সামিনেশন মিড টার্মে করতে হয়। নিগারাপুর শর্ট কেসের বই আছে, নিগারাপু হচ্ছে আমাদের সিনাপসে মিড টার্ম ব্যাচে ক্লাস নেন, নিউরোলজি ক্লাস নেন। তো নিগারাপুর যে শর্ট কেসের নোট আছে ওটা থেকে দেখতে পারেন, অথবা মুর্তজা স্যারের একটা শর্ট কেসের বই আছে, এটা সেকেন্ড এডিশন চলে, ওটা থেকে দেখতে পারেন। আর অথবা আনন্দ কিশোর, এই তিনটা যে কোনো একটা থেকে আপনারা শর্ট কেস এক্সামিনেশন প্র্যাকটিস করবেন এবং ডেইলি একটা করে শর্ট কেস করবেন। ঠিক আছে, এটা যদি করেন আপনার দেখা যাবে পরীক্ষার আগে আর আলাদা করে শর্ট কেস প্র্যাকটিস করতে হচ্ছে না। আর সবচেয়ে যেটা কঠিন হয় ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট, এইটা আসলে আমরা অনেকেই হয়তো মিড টার্মের আগে সেভাবে করি না, কিন্তু এখন যেহেতু প্রত্যেক সেশনে মিড টার্মে ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট আসছে, আপনারা অবশ্যই ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টটা মানে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, মানে সুস্থ বাচ্চাকে দিয়ে তার প্রত্যেকটা ডোমেইন দেখবেন, যে গ্রস মোটর, ফাইন মোটর, ভিশন অ্যান্ড হিয়ারিং, তারপরে হচ্ছে সেলফ হেল্প, অটোনমি, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন আসি টিপস এন্ড ট্রিক্স সেশন এবং আমাদের যে আজকে মিড টার্ম ব্যাচের ওরিয়েন্টেশন সেই ব্যাচ নিয়ে কিছু কথা বলবো। প্রথম টিপস এন্ড ট্রিক্স হচ্ছে যে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ মাস্ট। আপনারা 2026-এর জানুয়ারি পর্যন্ত কোশ্চেন গুলো কালেক্ট করে নেবেন। আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টদের ব্যাচে অলরেডি কোশ্চেন গুলো দেওয়া আছে। তো এই কোশ্চেন গুলো নিয়ে আপনারা আগে ভালো করে দেখবেন যে প্রত্যেকটা সেশনে কি কি কোশ্চেন আসছে, নিজে নিজে আগে একটু অ্যানালাইসিস করবেন যে হয়তো নিউরোলজি থেকে কি কি টপিকস থেকে প্রশ্ন আসছে। যেমন নিউরোলজি থেকে বিলিরুবিন মেটাবলিজম প্রশ্ন এসেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ফটোথেরাপি কিভাবে কাজ করে, হ্যাঁ, এটার উপর প্রশ্ন এসেছে, নেকের উপর প্রশ্ন এসেছে, তারপর হচ্ছে সেপসিসের উপর এসেছে। তাহলে নিওনেট থেকে কোন কোন চ্যাপ্টার গুলো টপিকস গুলোর উপর প্রশ্ন আসছে এটা ভালো করে দেখলেন। এরপরে হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলভ করা শুরু করবেন। তো প্রথম প্রথম যখন সলভ করবেন দেখবেন পড়া আগাতে চাচ্ছে না, কঠিন লাগছে, কিন্তু মানে ঘাবড়ানো যাবে না। যেটা করবেন, পড়ার সিস্টেমটা হবে এরকম যে আপনি প্রথম আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা পড়বেন,
ওইটাকে ভালো করে একদম যে চ্যাপ্টারটা পড়বেন খুব ভালো করে হাইলাইট করবেন, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাবেন। এরপরে শর্ট অ্যান্সার কোশ্চেন গুলো দেখবেন যে এসিকিউ কি কি এখান থেকে আসতে পারে। এসিকিউ গুলো দেখে নিয়ে এরপর এসিকিউ এর জন্য পড়বেন, ঠিক আছে? এরপরে আমাদের কোচিং এর যে এসবি এসিকিউ পরীক্ষাটা আছে সেটার উপর অ্যাপিয়ার করবেন। এরপর যেগুলো নিয়ে কনফিউশন থাকবেন সেগুলো হচ্ছে মেন্টররা ক্লাসও নেন অথবা সলভ শিট দিয়ে দেন, ওই সলভ শিট দেখে সেই বাকি জিনিসগুলোকে গুছিয়ে ফেলবেন। একেবারে পরীক্ষার আগে, এক্সামের আগের দিন আপনি যেভাবে করে পাওয়ারটা রিভিশন করবেন সেইভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টার গোছাতে হবে। এবং আপনাদের হাতে খুবই কম সময়, মোটামুটি 5 মাসেরও কম সময় আছে। তো এই সময় আসলে প্রত্যেক দিনই আপনাদেরকে 2-3 ঘন্টা পড়ার জন্য দিতে হবে মিনিমাম। আরো বেশি দিতে পারলে খুবই ভালো। তাহলে দেখা যাবে যে পরীক্ষার আগে আর এক্সট্রা কোনো বার্ডেন হবে না। আর আমাদের মোটামুটি প্রত্যেকটা ব্যাচের মানে প্রত্যেকটা সিস্টেমের উপরে খুব সুন্দর করে গুছিয়ে ক্লাস হয়। তো আপনাদের ক্লাসের মধ্যেই 80% পড়া হয়ে যাবে, বাকি যতটুকু থাকবে সেটা আপনারা ক্লাসের সাথে সাথে পড়া দাগিয়ে পড়ে ফেলবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ার অসপি এবং অসপি সলভ। এটা আপনারা আসলে নিজে নিজে করতে পারবেন না, এটা আপনাদের ক্লাস হবে। প্রিভিয়াস ইয়ার অসপি এবং অসপি আমরা সলভ ক্লাস নিয়ে থাকি, এবং প্রিভিয়াস ইয়ারে যতগুলো অসপি অসপি হয়েছে এটার কালেকশন আমাদের কাছে করা আছে। আমরা এটা আমাদের কোচিং এর ব্যাচগুলোতে প্রোভাইড করে দিব। ডেইলি এক্সামিনেশন প্র্যাকটিস, এটা আপনাকে নিজেকে করতে হবে, ঠিক আছে? এটা কোচিং এর উপর ভরসা করে বসে থাকলে হবে না। আপনি ওয়ার্ডে যখনই কাজ করবেন, যে যেখানেই ট্রেনিং করছেন, নিজে নিজে প্রত্যেকদিন এক্সামিনেশন প্র্যাকটিস করবেন, একটা করে সিস্টেম হলেও ডেইলি করবেন। এতে আপনার পরীক্ষা মিড টার্মের জন্য হেল্প হবে, এফসিবিএস ফাইনালের জন্য হেল্প হবে। এরপরে হচ্ছে হিউজ অসপি সলভ। এই কথাটা আসলে বলা একটাই কারণ যে আপনাকে গোপেন স্যারের অসপি বইটা খুব ভালো করে সলভ করে যেতে হবে। গোপেন স্যারের অসপি বই আমার কাছে মনে হয় মিড টার্ম পাস করার ট্রাম্প কার্ড ছিল আমার জন্য। কারণ মিড টার্মে হচ্ছে অনেক সময় দেখা যায় যারা টার্সিয়ারি হাসপাতালগুলোতে কাজ করা হয়, প্রচুর কাজের ডিউটি প্রেশার থাকে, আদার্স অনেক কিছু থাকে। তো অনেক সময় আসলে ওভাবে ডেইলি বেসিসে পড়াশোনা করা হয় না। তো অসপি বইটা দিয়ে যদি আপনি পড়াটা শুরু করেন, অসপি বইয়ের প্যাটার্নে আপনি যদি পড়ে যেতে থাকেন, আপনি দেখবেন অনেক কিছু পড়া হয়ে গেছে। এবং যেটা আপনি আবিদ হোসেন মোল্লাসের বই দেখে হয়তো ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝতে পারছেন না, আবিদ স্যারের বই আর গোপেন স্যারের বই নিয়ে পাশাপাশি বসে যদি একটা চ্যাপ্টার পড়েন, দেখবেন কোথাকার কি ইম্পর্টেন্ট জিনিস ওইটা আপনি কোপেন স্যারের বইয়ের কোশ্চেন প্যাটার্নটা দেখেই বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে এই হবে আপনার পড়ার স্টাইলটা, যে আপনি আবিদ হোসেন মোল্লা স্যারের 6th এডিশন নিলেন, গোপেন স্যারের বই নিলেন, একটা চ্যাপ্টার পড়বেন এবং সেটা গোপেন স্যারের অস্ত্র বই থেকে দেখবেন যে কোশ্চেন গুলো কিভাবে আসছে, ঠিক আছে? এভাবে আপনার নোটস হয়ে যাবে। আর তারপরে আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করবেন। এরপরে আসি গুড একাডেমিক এক্সপোজার। এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, আমরা যারা ট্রেনিং করছি সবারই মোটামুটি গুড একাডেমিক এক্সপোজার আছে, সব জায়গাতেই মর্নিং সেশন হয়, ক্লাস হয়। তো সেগুলো আপনারা অ্যাটেন্ড করবেন, আর সাথে অবশ্যই কোচিং এ যেগুলো ক্লাস হবে সেগুলো আপনারা ভালো করে করবেন। এরপরে আসি যারা আজকে, যেহেতু আমাদের মিড টার্ম লং ব্যাচ ওরিয়েন্টেশন, একটু ব্যাচ নিয়ে বলি কি কি ব্যাচের মধ্যে ফিচার্স আছে। প্রথমে হচ্ছে আমাদের আসলে গত সেশনগুলোতে সবগুলোতে আমাদের জুম ক্লাস হতো, কিন্তু অধিকাংশই দেখা যায় যে জুমে ক্লাস করতে পারছেন না, ক্লাস রেকর্ডেড ক্লাস চাচ্ছেন। তো এই জন্য আমাদের এবার থেকে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস আছে আপনাদের প্রত্যেক রবিবার করে। রেকর্ডেড ক্লাসটা অনলাইনে মানে ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, আপনারা আপনাদের সুবিধা মতো টাইমে যতবার ইচ্ছে ততবার ক্লাসটা দেখে নিতে পারবেন। এরপর প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের জন্য এক্সাম হবে, লাইভ এক্সাম। সেই এক্সামটা দেওয়ার পরে শুক্রবার আপনাদের সলভ শিট প্রোভাইড করে দেওয়া হবে অথবা সলভ ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? যে মেন্টররা ক্লাস নিতে চান তারা ক্লাস নেবেন, আর যারা সলভ শিট প্রোভাইড করবেন তারা শিট প্রোভাইড করে দিবেন। এটা আপনাদের ওয়ান কাইন্ড অফ নোটস হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের 13টা সিস্টেম ওয়াইজ ক্লাস। এছাড়া একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন ক্লাস থাকে, এটা আমি নিয়ে থাকি। এবং প্রিভিয়াস ইয়ারের যে আমাদের কোশ্চেন ডিসকাশন ক্লাসের পরে প্রিভিয়াস ইয়ারের সবগুলো কোশ্চেনের যে আমার কাছে নোটস করা আছে সেটা আমি প্রোভাইড করে দিব। আচ্ছা, সাথে রিভিউ এক্সাম ক্লাস হয় আপনাদের। প্রত্যেকটা সিস্টেম মানে 13টা সিস্টেমের মধ্যে 4টা করে সিস্টেম হওয়ার পরে 4টা সিস্টেমের পর আবার একটা রিভিউ এক্সাম হবে এবং এটা সলভ ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? এই গেল আমাদের রিভিউ এক্সাম। টিপস এন্ড ট্রিক্স সেশন থাকে পরীক্ষার একদম আগে আগে, কিভাবে আপনারা পড়বেন, পড়া গোছাবেন, ওর একটা টিপস এন্ড ট্রিক্স সেশন থাকবে, সাজেশন একটা সেশন থাকে। বিসিপিএ স্ট্যান্ডার্ডে 2টা মক টেস্ট হবে, এই মক টেস্ট গুলো দিলেও আপনারা কিছুটা পড়াটা পরীক্ষার আগের মতো করে একেবারে আগের দিন কিভাবে পরীক্ষা লিখবেন এটা বুঝতে পারবেন। আর হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস, ক্লিনিক্যাল ক্লাস নিয়ে আসলে আমি বলি, এই বছর যেটা হয়েছিল যে ক্লিনিক্যাল ক্লাসে যারা অ্যাডমিটেড ছিলেন কেউই আসলে সেন্টারে এসে ক্লাস করেন নাই। তো আমরা মানে স্কোপ দিয়েছিলাম যে সবাই সেন্টারে এসে ক্লাস করবেন এবং সেটা পরে আমাদের জুমে প্রোভাইড করা হবে, লিংক প্রোভাইড করা হয়েছিল। কিন্তু যেটা হয়েছে যে কেউ যেহেতু লাইভ ক্লাস করতে আসেন নাই সেন্টারে, তো এই সেশন থেকে আমরা এটাও ক্লিনিক্যাল ক্লাসটা আপনাদেরকে রেকর্ডেড দিয়ে দিব ওয়েবসাইটে, আপনারা ওখান থেকে রেকর্ডেড ভার্সনটা দেখে নেবেন। এবং প্রত্যেকটা সিস্টেমের এক্সামিনেশন খুব সুন্দর করে ওয়েবসাইটেই থাকবে,
ওখান থেকে আপনার যতবার ইচ্ছা ততবার দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? আর অসপির উপরে 4টা ক্লাস হবে। এই 4টা ক্লাসের মধ্যে আপনাদের অসপি যতগুলো টপিকস আছে, কেস সিনারিও, ডাটা অ্যানালাইসিস, তারপরে হচ্ছে কাউন্সিলিং কিভাবে করতে হবে, ইনস্ট্রুমেন্ট এন্ড প্রসিডিওর গুলো কিভাবে করতে হবে, এগুলো বলে দেওয়া হবে। তবে প্রসিডিওর স্টেশন গুলো নিয়ে একটা জিনিস বলি, আসলে অনেকেরই কনফিউশন থাকে যে প্রসিডিওর গুলো দেখানো হবে কিনা। প্রসিডিওর আসলে পরীক্ষা হলে দেখাতে হয় না, এটা মুখে বলতে হয়। এই জন্য আপনাদের প্রসিডিওর গুলো ভালো করে নিজেদেরকে মুখস্থ করতে হবে। কোপেন স্যারের বই যেভাবে প্রসিডিওর গুলো দেওয়া আছে সেভাবে প্রসিডিওর গুলো মুখস্থ করা থাকতে হবে। এবং আমরা ওয়ার্ডে যেভাবে কাজ করি সেটাই বলতে হয়। যেমন একটা এলপি করতে হয়, তো এলপি তে আমরা কি কি করি সেটা আমরা জাস্ট মুখে বলবো যে স্যার ভাবে আমরা স্টেরাইল করে নিবো বাচ্চাটাকে, এরপর স্পেসটাকে ফিক্স করব, এরপর নিডলটাকে পার দিতে হবে, নিডলটা কি কি লেয়ারকে পার্স করে ঢুকে, এভাবে জাস্ট আমরা যেভাবে ওয়ার্ডে কাজ করি সেটাই প্রসিডিওর স্টেশনে বলতে হয়। বা হয়তো একটু নেবুলাইজেশনের প্রসিডিওর আসলো, আমরা যেভাবে নেবুলাইজ করি সেই প্রসিডিওরটাই বলতে হয় আর কি, ঠিক আছে? তো এরকম প্রসিডিওর স্টেশন, আপনাদের ইনস্ট্রুমেন্ট স্টেশন, প্রত্যেকটা ওপরই আমাদের 4টা অসপি সলভ ক্লাস আছে। এগুলো আমরা অসপি সলভ ক্লাস বলে দিব, যে কিভাবে আপনার অসপি গুলো পড়বেন, কি কি পড়বেন। আর সাথে হচ্ছে প্রিভিয়াস এর অসপি গুলো সলভ করিয়ে দেওয়া হবে। আর সাথে যেটা খুব আমাদের ইম্পর্টেন্ট কিছু ফিচার্স আছে, যেটা আমরা স্পেশালি দিচ্ছি, যে আমাদের হাইলাইটেড পিডিএফ দেওয়া হবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর উপরে, যে এসবি এর জন্য কি কি জায়গা ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভের একটা পিডিএফ দেওয়া হবে, এটা আমার নিজের হাতের নোটস আছে, আমি এটা দিয়ে দিব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের নোটসটা। আর আমাদের হোয়াটসঅ্যাপে একটা ডেডিকেটেড গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যারা স্টুডেন্ট অ্যাডমিটেড আছেন তারা এবং যারা মেন্টর ক্লাস নেন তারা থাকবে। তাদের সাথে আপনারা হচ্ছে কোনো কিছু নিয়ে কনফিউশন হলে পড়তে গিয়ে সেটা ওই গ্রুপে আস্ক করলে আমরা সেটা সলভ করে দিব। যেটা গত সেশন গুলোতে আমরা করেছি, যে কারো কোনো কিছু নিয়ে বুঝতে সমস্যা হলে বা কোনো ক্লাসের পরে কোনো কনফিউশন হলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেটা সলভ করে দিতাম। আর হচ্ছে আহ এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যেটা আপনি আরো একটা সুবিধা পাবেন, যে সেখানে আপনার মেন্টরদের সাথে আপনি ডাইরেক্ট ইন্টারাকশন থাকবে। সো আপনার আহ পড়াশোনা ছাড়াও যদি কোনো একাডেমিক কোনো সাজেশনস দরকার হয় সেটাও আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রোভাইড করার। তো এই মোটামুটি ছিল আজকের মিড টার্ম পড়াশোনার প্রিপারেশনের গাইডলাইন এবং ওরিয়েন্টেশন। কারো যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, অনেকে ফেসবুক লাইভে আছে, আমি একটু ফেসবুক থেকে দেখি। আর এখন যারা জুমে যুক্ত আছেন তাদের মধ্যে যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। তাদের মধ্যে যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ফেসবুকে একজন জিজ্ঞেস করেছিলেন যে পরীক্ষার এবার কোন সেশনে হবে। আচ্ছা, এটা আমি আসলে বিসিপিএস এর লাস্ট একটা নোটিশ দেখেছি, যে এখানে লেখা ছিল যে জুনের 15 তারিখের মধ্যে পরীক্ষা হওয়ার কথা। বাট এটা আসলে ফাইনাল সার্কুলার হওয়ার আগে বোঝা যাচ্ছে না। যে আগে তো আসলে জুলাইয়ের 1-2 তারিখে পরীক্ষা হতো বা জানুয়ারি 1-2 তারিখ পরীক্ষা হতো। তো মিড টার্ম পরীক্ষা শুনেছি যে এগিয়ে যাবে, তো সেই হিসেবে আপনারা ধরে রাখেন যে জুনের 15 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তার মানে আপনারা মিনিমাম 15 দিন সময় কম পাবেন অন্য সেশন গুলো থেকে। তো ওইভাবেই মেন্টাল প্রিপারেশন রাখেন যে জুনের 15 তারিখের মধ্যে আপনাদের মিড টার্ম পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, আরেকজন আপু প্রশ্ন করেছেন যে হচ্ছে পড়া শুরু করব কিভাবে। আচ্ছা, পড়া আমি যেটা বলেছি বারবারই, যে আপনার পড়াটা শুরু করেন আবিদ হোসেন মোল্লা স্যারের বই থেকে। আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা একটা যে কোনো চ্যাপ্টার দিয়ে শুরু করেন। আপনি যদি আমাদের কোচিং অ্যাডমিট না থাকেন বা কোনো কোচিং এ অ্যাডমিট না থাকেন, আপনি আপনার পছন্দের যে চ্যাপ্টারটা আছে না, আমাদের একটা সিস্টেম পড়তে ভালো লাগে, আমার হয়তো রেসপিরেটরি সিস্টেম পড়তে খুব ভালো লাগে, তাহলে আমি রেসপিরেটরি সিস্টেমটা দিয়ে পড়াটা শুরু করি আবিদ হোসেন মোল্লা স্যারের বই থেকে। প্রথমে আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা পড়বেন, এরপরে ওই সিস্টেমের গোপেন স্যারের বইটা দেখবেন যে ওখানে কি কি সিনারিও বেসড কোশ্চেন আছে, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখবেন। এইভাবে করে আপনি প্রত্যেকটা চ্যাপ্টার গোছাবেন, ঠিক আছে, নিজের মতো করে। আর যদি আমাদের সাথে কোচিং এ অ্যাডমিট থাকেন তাহলে তো আমাদের যেভাবে যে সিস্টেম যখন ক্লাস হচ্ছে সেই ক্লাসটা করবেন। তো ক্লাসের মধ্যে আপুরা যখন পড়িয়ে দিবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস ওই আবিদ হোসেন মোল্লা স্যারের বই নোট ডাউন করে ফেলবেন, যে কি কি এক্সট্রা জিনিস আপুরা পড়ালো, এক্সট্রা কোন কোন টপিকস অন্য জায়গা থেকে দেখতে হবে, সেগুলো একবারে গুছিয়ে নিয়ে আপনি 2-3 বার
জাস্ট রিডিং দিবেন। এরপরে হচ্ছে আপনি গোপাল স্যারের অস্পি বই থেকে দেখলেন ওই সিস্টেমটার মধ্যে কি কি প্রশ্ন আসছে সিনারিও বেসড, নিজে নিজে একটু চেষ্টা করলেন যে পারছেন কিনা। তবে যেগুলো পারলেন না সেগুলো অ্যান্সার শিট দেখে নিলেন। এরপরে আমাদের যে এক্সামটা হবে এই এক্সামে পরীক্ষা দিবেন, এবং পরীক্ষার পর দিনই আপনারা সলভ শিট পেয়ে যাবেন। ঠিক আছে, যেহেতু অধিকাংশ এই সলভ ক্লাস সেভাবে করে না, অ্যাটেন্ড করে না, এই জন্য আমরা সলভ শিটটাই প্রোভাইড করে দিচ্ছি এবার। তারপরেও যদি আপনাদের কারো কোনো স্পেশালি রিকোয়েস্ট থাকে যে কোনো সিস্টেমের উপর আলাদা করে সলভ ক্লাস নিতে হবে, আমরা সেটা নিব। আচ্ছা, আরেকজন আপু জিজ্ঞেস করে, আপু না ভাইয়া, আচ্ছা, একজন ভাইয়া জিজ্ঞেস করেছেন কোর্স ফি কত। আচ্ছা, আমি এটা মনে হয় বলতে ভুলে গেছি, সরি। আমাদের হচ্ছে কোর্স ফি মিড টার্ম, এটা এক্সাক্ট আসলে কোর্স ফিটা আমার মনে নাই, আমি একটু দেখে বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে আফটার ডিসকাউন্ট এখন 9,500 টাকা, 9,500 টাকা, এটা আমাদের ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট। এরপর আপনি একটু আপনার একটু কাইন্ডলি আমাদের কোচিং এ যে নাম্বার দেওয়া আছে সেখান থেকে, এখানে এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে কনফার্ম হয়ে নেবেন। তবে আমি যতটুকু জানি যে আফটার ডিসকাউন্ট এখন 9,500 টাকা আফটার ডিসকাউন্ট, জানুয়ারি মাস সম্পূর্ণই আমাদের ডিসকাউন্ট থাকছে। আচ্ছা, আরেকটা লাস্ট, আর মনে হয় প্রশ্ন নেই। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন আছে, একটু বলে দিই। হচ্ছে রেকর্ড ক্লাস। আচ্ছা, রেকর্ড ক্লাসের ব্যাপারটা হচ্ছে কি, আমরা গত সেশনগুলোতে যেটা করতাম যে আমাদের জুম লিংক প্রোভাইড করা হতো, ওই জুম লিংক দিয়ে কানেক্ট হয়ে ক্লাস করতে হতো, এবং এরপরে 2-3 দিন পরে সেটা ওয়েবসাইটে আপলোড হতো। এখন আসলে এটা যেহেতু অনেকেই লাইভ ক্লাস করতে পারেন না, দেখা গেছে যে আমাদের লাইভ ক্লাস করার জন্য মানে সবাই খুব ঝামেলায় পড়ে যাচ্ছেন যে লাইভ ক্লাসে আসলে অ্যাটেন্ড করতে পারছেন না, এবং মানে রেকর্ডেড ক্লাস আপলোড হতে সময় লেগে যায়। এই জন্য আমাদের এবার যেটা করা হচ্ছে যে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে আপনাদের। প্রত্যেক রবিবার করে, মানে প্রত্যেক সপ্তাহের রবিবারে ক্লাসটা আপনার 2টার পরে ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, আপনি আপনার সুবিধা মতো টাইমে ক্লাসটা করে নিবেন। এবং হচ্ছে বৃহস্পতিবার এক্সাম থাকবে, বৃহস্পতিবার এক্সাম দিবেন, তাতে সেটা সুবিধা হচ্ছে যে আপনাদের ক্লাসের মানে রেকর্ডেড ভার্সনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না আর কি। ঠিক আছে, তবে এই যে রিভিউ এক্সাম যেটা আছে, ওই রিভিউ এক্সামের পরে সলভ ক্লাসটা হচ্ছে লাইভ হবে, কারণ না হলে হচ্ছে আপনারা মানে মেন্টরদের সাথে ইন্টারেক্ট না করলে অনেক সময় বুঝতে পারবেন না যে কিভাবে কোন কোশ্চেনটা লিখতে হবে। এই জন্য রিভিউ এক্সাম এবং রিভিউ এক্সামে যে সলভ হবে তিনটা, এই তিনটা আমাদের জুম লিংকের মাধ্যমে লাইভ ক্লাস হবে। আর বাকিগুলো আমাদের প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস থাকবে, আপনারা আপনাদের সুবিধা মতো সময় যতবার খুশি ততবার দেখে নিতে পারবেন। ঠিক আছে, অসপি ক্লাসও মানে লাইভ থাকবে, রেকর্ডেড থাকবে। আর ক্লিনিক্যাল ক্লাসের ব্যাপার যেটা হয়েছে, যেটা আসলে গত সেশনে আমরা লাইভ ক্লাসে নিয়েছিলাম এবং সেন্টারে এসে ক্লাস নেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ অ্যাটেন্ড না করার কারণে একটু মিসকমিউনিকেশন হয়েছে। এই জন্য এবার আমরা রেকর্ডেড ক্লাসই দিব। তারপরে যদি কেউ এসে মক ক্লিনিক্যাল ক্লাস প্র্যাকটিস করতে চায় বা মক অসপি দিতে চায়, সেটার ব্যবস্থা রাখা হবে পরীক্ষার আগে আগে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি ছিল আমাদের আজকের সেশন। আচ্ছা, জুমেও আমাদের একজন যুক্ত আছেন, যদি কারো কোনো কিছু প্রশ্ন করার থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ আজকের সেশনের জন্য, যারা ক্লাসে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, যারা মিড টার্মের জন্য প্রিপারেশন শুরু করছেন। সবার জন্য একটা, সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে যে যেহেতু আমাদের মানে পরীক্ষাটা আসলে পরীক্ষা ওরিয়েন্টেড ভাবে তো আমরা পড়বোই পরীক্ষার আগে আগে, কিন্তু যারা অলরেডি হয়তো পরীক্ষা দেরি আছে, এখনো ট্রেনিং এর মধ্যেই আছেন, 1 বছর ট্রেনিং করেছেন বা 6 মাস ট্রেনিং করেছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এখন থেকে অল্প অল্প করে পড়া শুরু করেন, কারণ একেবারে পরীক্ষার আগে 3 মাস পড়বো বা 6 মাস পড়বো, এভাবে আসলে কোর নলেজ তৈরি হয় না, বেসটা ভালো তৈরি হয় না। এই জন্য এখন থেকেই, হয়তো আপনার 1 বছর পরে পরীক্ষা, এখন থেকে আপনি চাইলে একটু একটু করে পড়া গুছিয়ে আমাদের কোচিং এর সাথে হোক অথবা নিজেরাই হোক, একটু একটু করে পড়া গুছিয়ে পড়াটাকে এগিয়ে ফেলেন। আপনার যখন পড়াটা অনেক দিন থেকে পড়বেন, এটার মেমোরিটা আসলে লং লাস্টিং হয়। পরীক্ষার আগে 3 মাস 6 মাসের পড়াটা কিন্তু অত বেশি লং লাস্টিং হয় না, কিন্তু একটা লং লেন্দি সময় থেকে যদি আমরা পড়াশোনা করি, গুছিয়ে পড়তে থাকি, সেটা আমাদের একটা লং লাস্টিং মেমোরি তৈরি করে। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আজকে থেকেই আবিদ হোসেন মোল্লা স্যারের 6th এডিশনটা দেখে পড়াশোনা করবেন, এবং অবশ্যই প্রতিদিন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসের জন্য, সবাইকে অনেক শুভকামনা।